কাজীকে ফোন দাও আদি। এখানে এই মুহূর্তে ওদের বিয়ে করাতে হবে। নীরব ঘরে হঠাৎ যেন আলো জ্বলে উঠল। সবার মুখে একে একে আনন্দের হাসি ফুটে উঠল। শুধু আসিফের মুখে ছিল অন্যরকম এক মুচকি হাসি, যেন ভেতরে ভেতরে সে এটাই চাইছিল। হাজারো অজুহাতের আড়ালে এই মুহূর্তটাই যেন তার জন্য অপেক্ষা করছিল। হায়াত মুচকি হেসে বলল, ইস, আরু বেবি, তোর কি ভাগ্য রে, নিজের বাসর ঘরটা আজ নিজেই সাজিয়েছিস। হঠাৎ কথা শুনে আরাবি বড় বড় চোখ করে তাকালো হায়াতের দিকে। কিছুক্ষণ পর হায়াত আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। বিকেল হয়ে আসছিল, সকলে যেন একটু চা খেলে ভালো লাগে। চা বসিয়ে গুনগুন করতে করতে চামচ নাড়ছিল হায়াত। ঠিক তখনই পেছন থেকে দুটো বাহু এসে জড়িয়ে ধরলো তাকে। চমকে উঠে পেছনে তাকাতেই দেখলো আদিবা। বুকের উপর ঠেলা দিয়ে গম্ভীর মুখে বলল, ধুর, এভাবে হঠাৎ করে কেউ আসে? জানেন আমি কত ভয় পেয়ে গিয়েছি। আদিব ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে কানে কানে বলল, তাই নাকি লাজুক পাখি? তাই, কিন্তু আপনি এখানে কেন? আদিবের চোখ নামলো হায়াতের বক্ষের দিকে। মৃদু গলায় মজা করে বলল, এই তো একটু দুধ খেতে এলাম। হায়াত অবাক হয়ে পাশে রাখা খুন্তি হাতে তুলে নিল। কি বললেন আপনি? আদিব সঙ্গে সঙ্গে একটু দূরে সরে গেল। আরে না না জান, আমি বলতে চেয়েছিলাম তোমার দুধ দিয়ে চা খাবো। হায়াত চোখ কুচকে তাকালো। কি? আদিব হাত নেড়ে তাড়াতাড়ি বলল, না না, দুধ চা। বউ রাগ করলে নাকি? আমি তো মজা করছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি যাচ্ছি। কথা শেষ না হতেই আদিব সরে গেল। আর হায়াত হো হো করে হেসে উঠল। 10 মিনিট পর গরম গরম চা নিয়ে হায়াত একে একে সবার হাতে ধরিয়ে দিল। চায়ের পেয়ালার ভেতর ধোয়া উঠতে উঠতেই যেন ঘরটা আরো উষ্ণ হয়ে উঠল। সেই সময় দরজায় টোকা পড়ল। কাজী সাহেব এসে পৌঁছিয়েছেন। মুহূর্তেই সবাই গুছিয়ে বসলো। আসিফকে আর আরাবিকে ডেকে এনে দুটো সোফায় বসানো হলো। পরিবেশ হঠাৎ থমথমে, শুধু সবার নিঃশ্বাস আর দোয়া দরুদ পড়ার সুর ভেসে আসছিল। কাজী সাহেব নিয়ম মেনে দোয়া শেষ করে কবুল বলতে বললেন। আসিফ দৃঢ় কণ্ঠে এক নিঃশ্বাসে বলে দিল, আলহামদুলিল্লাহ, কবুল। কিন্তু আরাবির ঠোঁট কাঁপছিল। চোখ ভিজে উঠল, দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল গালে। তারপর কাঁপা গলায় সেও উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ, কবুল। ঘর জুড়ে সবার মুখে তখন আলহামদুলিল্লাহ ধ্বনি। শুকরিয়া আদায় হলো। একে একে মিষ্টিমুখ করানো হলো সবাইকে। কেউ খেয়াল করলো না কোণের সোফায় বসে থাকা আসিফ নিঃশব্দে মাথা নিচু করে এক মুঠো হাসি চেপে রেখেছিল, যেন এটাই তার কাঙ্ক্ষিত চাওয়া আজ পূরণ হওয়ার মুহূর্ত। সকলে মিষ্টি মুখ করে নিল। আস্তে আস্তে সকল আত্মীয় স্বজনদের খাওয়ানোর পর্ব শুরু হলো। আরাবি হায়াতের রুমে বসে আছে, আর হায়াত একে একে মিসেস সুফিয়ার দেওয়া গহনাগুলো আরাবিকে পরাচ্ছে। আরাবি এক মনে আয়নার দিকে তাকিয়ে আছে, খানিক পর বলল, বুঝলি জানু, মানুষ বলে যেটা মন থেকে চাওয়া হয় সেটা নাকি সহজে পাওয়া যায় না, কিন্তু আমার বেলায় ঠিক তার অন্যটা হলো। হায়াত যেন আরাবির কথা তেমন একটা বুঝলো না, তাই আনমনে সাজাতে লাগলো। সাজানো প্রায় শেষ। এখন আরাবির দিকে হাঁ হয়ে নূপুর মিনহাজারিয়া লাল টুকটুকে শাড়ি আর গা ভর্তি গহনাতে আরুকে বেশ আবেদনময়ী লাগছে। সবাই মিলে আসিফের রুমে আরাবিকে বসিয়ে দিল। আরাবি একটু ঘাবড়ে গিয়ে হায়াতের দিকে তাকালো। হায়াত আরাবিকে বোঝালে আসিফ কিছু বলবে না। একটু পর আসিফকে নিয়ে আদিবরা আসলো। সকল মেয়েরা আসিফের দরজার সামনে দাঁড়ালো। আসিফ অনেকক্ষণ চোরাচুরি করার পর 10,000 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করলো। আরাবি চুপচাপ বসে আছে। আসিফ গিয়ে মুচকি হেসে দরজা আটকে দিল। আরাবির ঘোমটা একটু উঠিয়ে আসিফ মুচকি হেসে মনে মনে ভাবলো, কি বলে কথা শুরু করব, সে তো এখন আমার বউ। গলা খাকারি দিয়ে বলল। ভালো আছেন ম্যাডাম? আরাবি চোখ বন্ধ করে বলল। আমি ওয়াশরুমে যাব। আসিফ বুঝতে পারলো আরাবি একটু ঘাবড়ে গিয়েছে, তাই মনে মনে হেসে বলল, হ্যাঁ যাও, ওই যে ওইখানে। আরাবি দৌড়ে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ধপাস করে পড়ে গেল শাড়ির সাথে বেঁধে গিয়ে। আসিফ পেছনে তাকাতেই হা হয়ে গেল। আরাবি ফ্লোরে হাঁ হয়ে পড়ে আছে। অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে আরাবিকে উঠে বসতে সাহায্য করলো। আরাবি লজ্জায় মাথা নিচু করে আছে। আসিফ ঠোঁট কামড়ে হেসে বলল, বেশি ব্যথা পেয়েছো? না,
আসিফ আর কিছু না বলে আরাবিকে কোলে তুলে নিল। আরাবি যেন আরো বেশি লজ্জা পেয়ে গেল। আরাবিকে বিছানায় বসিয়ে আসিফ ড্রয়ার থেকে মলম এনে আরাবির পায়ে লাগিয়ে দিতে লাগলো। আরো একটু পর পরই পা সরিয়ে নিচ্ছে। আসিফ রাগী চোখে তাকালো। আসিফ মলম লাগাতে লাগাতে হালকা গলায় বলল, তোমার কষ্ট হলে কিন্তু আমি সবার আগে বুঝবো, মনে রাখবে, এমন করবে না, ওকে? আরাবি মুখ লুকিয়ে ফিসফিস করে উত্তর দিল। এত যত্ন নিচ্ছেন কেন? আসিফ গম্ভীর স্বরে বলল, কারণ তুমি এখন শুধু আমার বউ নয়, আমার আমানতও। ঘরটা যেন এক মুহূর্তেই নরম আলোয় ভরে উঠল। বাইরে থেকে সবার হাসি ঠাট্টা ভেসে আসছে, কিন্তু ভেতরে দুজনের নীরবতায় সবকিছুকে ছাপিয়ে গেল। আসিফ আস্তে করে আরাবির হাতের আঙ্গুল ধরে বলল, ভয় পেও না, আমি একদিনে সব কিছু চাই না, ধীরে ধীরে, তোমার সময় মতো। আরাবি চোখ নিচু করে নীরব রইল, কিন্তু ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। এদিকে রাজ মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসলো। সবার উদ্দেশ্য করে বলল, আজ রাতে ছোটোখাটো চা কফি মিষ্টি দিয়ে আড্ডা দিলে খারাপ হয় না। হায়াত কিছু বলল না, কিন্তু সকলে রাজি হয়ে গেল। সকলে মিলে ঠিক করলো রাত 2টোর পর পার্টি শুরু হবে। সকলে ফ্রেশ হতে রুমে চলে গেল। আদিব আর হায়াত রুমে এসে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। আদিব হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। মিনিট 5 পর বলল, বউ, আজ আমার বড্ড প্রেম প্রেম পাচ্ছে। হায়াত কপাল ফ্লাইট করে বলল। এটা তো আপনার প্রতি ঘন্টাই পায়। আদিব হেসে হায়াতকে বুকের উপর নিয়ে বলল, ধুর পচা, আমি ওটা বলিনি। আমি ভাবছিলাম চলো একটু লং ড্রাইভে যাব। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো দুজন। আস্তে আস্তে চলতে শুরু করলো, আর আদিব একটা হিন্দি গান ছেড়ে দিল। আদিব ড্রাইভ করছে টাঙ্গাইলের রাস্তায়, আর হায়াত আদিবের কাঁধে মাথা দিয়ে গুনগুন করছে। গাড়ির হেডলাইটে অন্ধকার পথটা আলোকিত হয়ে উঠছে। চারদিকে টাঙ্গাইলে নির্জন রাস্তায় হালকা কুয়াশা নেমে এসেছে। জানালা দিয়ে ঠান্ডা বাতাস হায়াতের শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছে। হায়াত মাথা গুজে আছে আদিবের কাঁধে, গুনগুন করে গানের সুর মিলাচ্ছে। আদিব একবারের জন্যও চোখ সরাচ্ছে না রাস্তা থেকে, তবু হাসিটা লুকাতে পারছে না। বউ, জানো, এই রাত সব কিছু একেবারে সিনেমার মতো লাগছে। মনে হচ্ছে আমার চাওয়া পাওয়া সব পূরণ হচ্ছে। আজ রাতে আমরা বেবি নেওয়ার প্রসেসিং শুরু করব। হায়াত চোখ মুদে আসতে বলল, বাড়ি গিয়ে ওটা বুঝবো। এখন মনোযোগ দিয়ে গাড়ি চালান। টাঙ্গাইলের গ্রামের রাত 10টা। শান্তি সব দিকেই বিরাজ করছে। খোলা আকাশে চাঁদের নরম আলো পড়ছে ধান ক্ষেতের উপর, যেখানে হালকা হাওয়া দুলছে ধানের গাছেদের পাতা। দূরে কুকুরের ভৌকণ আর কেউ কোথাও ধীর আওয়াজে কথা বলার শব্দ শোনা যাচ্ছে। ঘরগুলোতে মৃদু আলো জ্বলছে। কেউ হয়তো রাতের খাবার খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে। বয়সী মানুষেরা হয়তো বারান্দায় বসে দিনের ঘটনার গল্প করছেন, আর ছোট ছেলেমেয়েরা ঘরে খেলাধুলা শেষ করে ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সময় গ্রাম যেন এক শান্ত ও স্বপ্নময় আবহে ডুবে থাকে। গাড়িটা থামলো একটা নির্জন চায়ের দোকানের সামনে। দোকানদার হাই তুলতে তুলতে গ্লাসে ধোয়া ওঠা চা ঢালছিল। আদিব নেমে 2 কাপ চা অর্ডার দিল। হায়াত গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে হাসলো। আহা, রাতের গ্রামটা কি শান্ত, তাই না? কিন্তু এত শান্ত পরিবেশ কেন এইদিকে? আদিব কাপ হাতে এগিয়ে এলো। দুজন মাটির বেঞ্চে পাশাপাশি বসলো। টিনের ছাউনিতে টুপটুপ করে শিশির ঝরছে, আর দূরে জোনাকির আলো ঝিকমিক করছে। হায়াত চায়ের কাপে ফু দিতে দিতে হেসে বলল, এই চায়ের স্বাদটা মনে হয় শহরেও রাতের বেলায় কোনোদিন পাওয়া যাবে না। শহরের কফি শপে লাখ টাকা বিল দিলেও এই স্বাদ আসবে না। আদিব একটু হাসলো, আর হায়াতের কপালে আস্তে টোকা দিল। চা শেষ করে দুজন নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলো পানির ওপর ঝিকমিক করছে। হায়াত নিজের ওড়না দিয়ে ঠান্ডা হাওয়া থেকে মুখ ঢাকলো। আদিব পাশে দাঁড়িয়ে হাতটা শক্ত করে ধরলো। জানো হায়াত, তোমাকে ছাড়া এই দৃশ্যটা কেমন যেন ফাঁকা লাগতো। ফ্রেন্ডদের সাথে আসলেও এত ভালো লাগতো না। ফাঁকা তো হবেই, আমি ছাড়া তো আপনার জীবনটাই ফাঁকা। দুজন হেসে উঠল।
তারপর নিস্তব্ধ রাতের মাঝে শুধু নদীর ঢেউ আর তাদের হাসির শব্দ ভেসে বেড়াতে লাগলো। আদিব আস্তে আস্তে হায়াতের দিকে ঝুঁকে পড়ল। ছোট ছোট করে অসংখ্য চুমু খেলো হায়াতের সারা মুখে। হায়াতও আবেশে চোখ বন্ধ করে নিল। প্রায় মিনিট 5 পর হায়াত আর আদিব উঠে পড়ল নদীর পাড় থেকে। এরপর গাড়িতে উঠে পড়ল দুজন। হায়াত আর আদিব আস্তে ধীরে গাড়িটি চলতে থাকলো। হায়াত আদিবের বুকে মাথা রেখে সারা রাস্তা ঘুমিয়েছে। বাড়ির সামনে এসে গাড়িটি থামিয়েই আদিব হায়াতের দিকে তাকালো একবার। মনে মনে ভাবলো তার লাজুক পাখিকে ঘুমালে একদম বিড়ালের বাচ্চার মতো লাগে দেখতে। একটা মানুষ ঘুমালেও যে তার গালে টোল পড়ে তা হায়াতকে না দেখলে কখনোই বিশ্বাস হতো না আদিবের। হায়াতের লম্বা কালো চুলগুলো একপাশে আধখোপা করা, সামনের কয়েকটা কোকড়া চুলগুলো তাকে আরো মায়াবতী করে তুলেছে। আদিব মনে মনে ভাবতে থাকলো হায়াতকে জুড়ে হাজারো কথা। ইস, পিচ্ছিটাকে যদি কলেজে না দেখতাম তাহলে কখনোই এই গেস্ট টিচার সাদাত আদিব চৌধুরী আবার প্রেমে পড়তো না। আদিব আস্তে আস্তে ঝুঁকে গেল হায়াতের দিকে। খুব কাছ থেকে লক্ষ্য করলো ডান চোখের ঘন পাপড়ির নিচে ছোট্ট একটা লাল তিল আছে হায়াতের। পরক্ষণেই হায়াতের চোখে আলতো করে চুমু দিয়ে সরে গেল আদিব। সত্যিই তো, এই চোখ জোড়ার প্রণয়ে পড়েছিলাম। আদিব মাথার চুলগুলো হাত দিয়ে ঝাঁকিয়ে হায়াতের লম্বা সরু নাকটা ধরে টেডি স্মাইল দিয়ে বলল, আমার লাজুক পাখি, আপনি যতটা সুন্দর তার থেকেও বেশি আকর্ষণীয় আপনার ঘন চুলগুলো আর আপনার মায়াবী চোখগুলো। যখন নেকাপের আড়াল থেকে প্রথম আমার চোখে চোখ রাখলেন তখনই আমি আপনার মোহে ডুবে গিয়েছি। তুমি যে আমার ভাগ্যে ছিলে, তাই তো কোনো কষ্ট ছাড়াই শ্বশুর আব্বু তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে। তুমি কি জানো, আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করে সিনেমার মতো কত সহজেই তোমাকে আমি পেয়ে গেলাম। আসলে কি বলো তো, মহান রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন তাহাজ্জুদ নামাজের পর মোনাজাতে কেবল একজন নেক স্ত্রী চেয়েছি, যে কিনা আমি ব্যতীত অন্য পুরুষের সাথে এখন অবধি হাত ধরেও কথা বলেনি। নেহা চলে যাওয়ার পর আর কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাইনি। নেহা ছিল আমার ভালো লাগা, আর তুমি হলে আমার ভালোবাসা। তুমি আমার হায়াতি, আমার দুনিয়া। আমার কোনো হুড় লাগবে না। জান্নাতে গিয়ে আল্লাহর কাছে বলে রাখলাম মৃত্যুর পরও যেন আমাদের স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতে থাকতে দেন। রাত তখন 12টার কাছাকাছি। চারদিক নিস্তব্ধ। গেটের সামনে গাড়ি থামিয়ে 10 মিনিট ধরে হায়াতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল আদিব। ঘড়ির কাঁটা যখন 12টা ছুলো, টিক টিক শব্দে হঠাৎই হায়াতের আড়ামোড়া ভাঙলো। চোখ মেলেই নাকমুখ কুঁচকে আদিবকে দেখে বলল, আদি, আমরা এখানে কি করছি? আমার নরম বালিশটা কোথায়? আদিব হেসে ফেলল। বুঝে গেল হায়াতের এখনো ঘুম কাটেনি। মৃদুস্বরে বলল, আফরা, আমরা ঘুরতে গিয়েছিলাম, ফেরার পথে তুমি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলে। যাই হোক, চলো পাখি, সকলে ছাদে অপেক্ষা করছে আমাদের জন্য। হায়াত 1 মিনিট ভেবে মাথায় হাত দিয়ে বলল, তাই তো, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আমরা টাঙ্গাইল চা খেতে গিয়েছিলাম। ইস, দিন দিন স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। আদিব একটু রাগী কণ্ঠে বলল, চুপ, বেশি কথা বলে শুধু। আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। তারপর সিট বেল্ট খুলে আলতো করে শাড়িটা ঠিক করলো। গাড়ি থেকে নামতেই দেখলো বাড়ির ছাদে হালকা আলো জ্বলছে, যেন সবাই তাদের জন্য অপেক্ষা করছে। আদিব মুচকি হেসে বলল, চলো দেখি আজ রাতে রাজ আবার কি দুষ্টুমি প্ল্যান করেছে। হায়াত হেসে মাথা নাড়ল। চলুন। এদিকে ঘরটা নিস্তব্ধ। বিছানার 2 প্রান্তে 2 জন শুয়ে আছে। আরাবী চোখ বন্ধ করলেও ঘুম আসছে না। মনে মনে ভাবছে, ধুর, সারা জীবন একা ঘুমিয়ে এখন হঠাৎ একটা পরপুরুষের সাথে একই বিছানায়। না না, সে তো পরপুরুষ নয়, আমারই স্বামী। যদিও অনাকাঙ্ক্ষিতভাবে কবুল বলতে হয়েছিল, তবুও কি আশ্চর্য, যাকে দেখে প্রথম ভালো লাগা জন্মেছিল আল্লাহ তাকেই আমার ভাগ্যে লিখে দিয়েছেন। অন্যদিকে আসিফ ফোন স্ক্রল করছিল। হঠাৎ টের পেল আরাবী ঘুমোচ্ছে না। উঠে 1 গ্লাস পানি খেলো। তারপর গলা খাকারি দিয়ে বলল, ঘুমিয়ে পড়েছো নাকি এখনো জেগে আছো? আরাবী একটু কুণ্ঠিতভাবে উঠে বসলো। মুখে অসহায় ভাব টেনে বলল, আমার না কেমন জানি লাগছে ভাইয়া।
এভাবে আপনার সাথে শুয়ে। আসিফ মুহূর্তেই উঠে তার মুখোমুখি বসলো, গম্ভীর গলায় বলল। এই মেয়ে, ভাই আবার কি? আমি তোমার স্বামী। আরাবী দাঁত বের করে হেসে মাথা নুইয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, সময়ের সাথে অভ্যাস হয়ে যাবে, নতুন তো তাই আর কি। আসিফ মৃদু হেসে কাছে সরে এলো। শোনো আরু, আমি জানি আজ আমাদের বাসর রাত, কিন্তু আমরা তো আগে কোনো সম্পর্কে ছিলাম না, তাই হুট করে তোমাকে টেনে নিতে পারবো না। একটু থেমে আবার বলল। তবে এতটুকু জেনে রাখো, আমি আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলবো। আমি কাপুরুষ নই, তোমাকে দূরে রাখবো না। আরাবী নিঃশব্দে সব শুনছিল, চোখে ভাসছিল প্রশান্তির ঝিলিক, ঠোঁটে খেলে গেল ছোট্ট এক মুচকি হাসি। আসিফ ফোনটা বালিশের পাশ থেকে তুলে নিয়ে বলল। এখন বাইরে গেলে রাজরা আবার টিচ করবে, তাই চলো কিছুক্ষণ লুডো খেলি। যদি ঘুম না আসে তবে হাঁটতে যাবো ছাদে। আরাবী মাথা নাড়ল। অল্পক্ষণের মধ্যেই দুজন মুখোমুখি হয়ে লুডুর খেলার ঘুঁটি সিলেক্ট করে সাজিয়ে বসলো। এদিকে নূপুর আর রিয়া প্রায় 20 মিনিট ধরে আসিফের রুমে দরজায় কান পেতে বসে আছে। হঠাৎ মিনহাসা এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো। কি রে, কিছু শোনা যায়? রিয়া বিরক্ত মুখে উত্তর দিতে যাবে, তার আগেই ভেতর থেকে ভেসে এলো আসিফের কণ্ঠ। জলদি মারো, তারপর আমি তোমারটা খেয়ে দেবো। পাশাপাশি আরাবীর কণ্ঠস্বর শোনা গেল। বললেই হলো নাকি, আমি আগে আপনারটা খাবো। আসিফ হেসে বলল। উস, তুমি খাবে আর আমি বসে থাকবো নাকি? আমিও তোমার সবগুলো খাবো। এরপর একেবারে চুপ, আর কোনো আওয়াজ নেই। তিনজনেই হা হয়ে একে অপরের দিকে তাকালো। নূপুর হা করে বলল। দেখছিস আমাদের ভাই কিন্তু কম যায় না, প্রথম রাত্রে কি খায় খায় করছে। রিয়া ভেংচি কেটে উত্তর দিল। শুধু আসিফ ভাইয়ের কথা বলছিস কেন? আমাদের আরও তো কম চাইলো। মিনহাসা বিরক্ত মুখে টেনে ধরল। হয়েছে, থাম এখন। গাড়ি পার্কিংয়ের আওয়াজ পেলাম, মনে হচ্ছে ভাইয়া আর ভাবি এসে পড়েছে। চল চল। তিনজনেই তাড়াহুড়ো করে ড্রয়িং রুমের দিকে চলে গেল। এদিকে রাজ ছাদের পশ্চিম দিকে স্টেজের পাশে দাঁড়িয়ে অদ্ভুত এক হাসি হেসে যাচ্ছিল। এক প্লেট মিষ্টির ভেতরে আস্তে আস্তে 12টা ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে দিল, তার ভেতরে মধু আর গলানো চকলেট ছড়িয়ে দিল, ওপর থেকে বাদাম দিল যেন কোনো সন্দেহ না হয়। রাজ ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বলল। অতিরিক্ত সুগারেই যখন নেশা ধরে যায়, সেখানে এতগুলো ট্যাবলেট হুঁশ থাকবে না। 12 কি 18 ঘন্টা পর্যন্ত অসম্ভব। মিষ্টিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলো রাজ, চোখে মুখে তখন শয়তানি খুশি খেলা করছে। ড্রয়িং রুমে ঢুকতেই নূপুর দৌড়ে গিয়ে হায়াতের কানে ফিসফিস করে বলল। ভাবি জানো, আরু আর ভাইয়া লালা শুরু করে দিয়েছে। হায়াত অবাক হয়ে তাকালো। কি, এত তাড়াতাড়ি? আচ্ছা, তুমি কিভাবে জানলে? নূপুর মুচকি হেসে বলল। আমি, রিয়া আর মিনহাজা দরজায় কান পেতেছিলাম। হায়াত চোখ বড় বড় করে বলল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরো কিছু বলার আগেই আদিব এগিয়ে এসে বলল। বান্দরগুলো আর ফিসফাস না করে চলো, সকলে ছাদে চলুন। হায়াত, আদিব আর বাকিরা ছাদে আড্ডার আসর জমিয়ে তুলেছে। রাজও এসে সবার সাথে যোগ দিল। গোল হয়ে বসেছে সকলে, মিনহাসা, নূপুর, রিয়া, শাহরিয়ার, তন্ময়, আদিব, হায়াত আর রাজ। প্রথমেই শাহরিয়ার গান ধরবে বলে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ছাদের দরজা কট করে খুলে গেল। ছাদে ফোনের ফ্ল্যাশ জেলে ভেতরে প্রবেশ করলো আরাবী আর আসিফ। আদিব এক ঝটকায় বলে উঠল। কিরে ব্রো, বাসর শেষ হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি? তোর যন্ত্রপাতি সব ঠিকঠাক কাজ করছে তো? আদিবের ইঙ্গিত মাখা কথায় সবাই হো হো করে হেসে উঠল। আরাবী লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে রইল আসিফের পাশে, আর আসিফ রাগে গজগজ করতে করতে আদিবের পিঠে কিল ঘুষি মারতে লাগলো। দুজনেই ফিক করে হেসে বলল। আরে ভাই, সব ঠিকঠাকই আছে। আমি শুধু একটু আরাবিকে নিয়ে ছাদে সময় কাটাতে চেয়েছিলাম। জানতাম না তোরা সবাই এখানে বসে আছিস। রাজ মনে মনে দাঁতে দাঁত চেপে গালি দিতে লাগলো। কখন সুযোগ পাবো, এখনো কাজটা সারতে পারলাম না। চোখের কোণে বাঁকা হাসি টেনে বলল। বাদ দে সব কথা, ভাবিকে নিয়ে আয়, এখানে বস। আর দোস্ত, একটা গান ধর না। আসিফ একটু ইতস্তত করলেও সবার জোড়াজুড়িতে শেষমেশ গান ধরলো। আদিব গিটার হাতে তাল মেলাতে লাগলো।
কালো যতন কালো রতন কালো জগৎ আলো। আরাবির চোখ বড় বড় করে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আসিফের দিকে। গান শেষ হতেই চারপাশে হাততালি দিল। আর তখন আরাবি আসিফের মোহে থেকে বের হলো। ঠিক তখনই শাহরিয়ার দাঁড়িয়ে উঠল। ব্রো, আমার না মনটা ভীষণ চা করছে। গার্লস, তোমরা কি একটু চা আনবে? হায়াত হেসে বলল, আমি তো নিচে যাচ্ছি ফোনটা চার্জে দিতে, সাথে ফ্রেশও হব। তোমরা বসো, আমি তানিয়াকে বলে চা পাঠিয়ে দিব। আদিব আর কিছু বলল না। জানতো হায়াত গাড়িতে এতক্ষণ ঘুমিয়েছে, ফ্রেশ না হলে মাথা ধরবে। চোখের ইশারায় যেতে ইঙ্গিত করলো। রাজ মনে মনে শয়তানি হাসলো। এদিকে তন্ময় গান ধরলো অ দিয়ে, বাকিরা গানে মেতে উঠল। হায়াত নিচে নেমে কাজের নতুন মেয়ে তানিয়াকে চা বানাতে বলে দিয়ে নিচের রুমে প্রবেশ করলো। 5 মিনিট পর রাজ সবাইকে বলে উঠল, তোমরা গান গাও, আমি একটু ইম্পর্ট্যান্ট কল রিসিভ করে আসি। কেউ তেমন পাত্তা দিল না, সবাই লুডো খেলায় মেতে গেল। রাজ সুযোগ বুঝে আস্তে করে মিষ্টির প্লেট হাতে নিয়ে নিচে নেমে গেল। এক তলায় নেমেই দেখলো তানিয়া হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। রাজ মুখে কৃত্রিম হাসি এনে বলল, শোনো তানিয়া, চা দিয়ে 1 সেকেন্ডও দেরি করবে না, আর এই মিষ্টিগুলো হায়াতকে দিয়ে আসবে। ওকে বলবে তার আম্মা পাঠিয়েছে রিয়ার এক ফ্রেন্ডের বাবার বাসা থেকে। আর শোনো, বলবে সবাই টেস্ট করেছে, আদিবও রুমে দিয়ে আসতে বলেছে। ঠিকমতো মনে থাকবে তো? তানিয়া মাথা ঝুঁকিয়ে বলল। জি সাহেব। রাজ ওখানেই দাঁড়িয়ে থাকলো। তানিয়া সবার হাতে চা দিয়ে এসে রাজের হাত থেকে প্লেটটা নিল। তানিয়া ধীর পায়ে এগিয়ে গেল হায়াতের রুমের দিকে। ভেতরে তখন ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল হায়াত। দরজায় কট করে নখ হতেই হায়াত ভাবনাতীত কণ্ঠে বলল, ভেতরে আসো। তানিয়া একগাল হাসি ছড়িয়ে প্লেটটা এগিয়ে দিল। গোলাপ জামের মিষ্টি দেখে হায়াতের মুখ ঝলমল করে উঠল। হায়াতের সবচেয়ে পছন্দের মিষ্টি এটা। মুচকি হেসে বলল, কে দিয়েছে তানিয়াপা? সবগুলো কি আমারই? তানিয়া অনর্গল রাজের শেখানো কথাগুলো বলে গেল। মা পাঠিয়েছে শুনেই হায়াতের বুকটা আনন্দে ভরে উঠল। তানিয়া দরজা টেনে বেরিয়ে গেল। হায়াত আর দেরি না করে একে একে 5টা গোলাপজাম খেয়ে ফেলল। তারপর 10 মিনিট পর সামান্য পানি খেয়ে ফোনটা চার্জে দিয়ে দিল ডিভানে। ঠিক তখনই মাথার ভেতর এক অদ্ভুত ঝড় বইতে লাগলো। চোখ ঝাপসা হয়ে আসছে, শরীর কেমন নরম তুলার মতো দুর্বল। এক মুহূর্তেই ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল হায়াত। শ্বাস দ্রুত হচ্ছে, হরমোনের স্রোতে শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। গলার ওড়নাটা নিজের অজান্তেই হাত দিয়ে ফেলে দিল মেঝেতে। ঠিক সেই সময় দরজাটা আস্তে আস্তে খুলল। রাজ ভেতরে প্রবেশ করলো শিকারীর চোখে। ধীর পায়ে এগিয়ে এসে বিছানার পাশে বসলো। হায়াত জ্ঞানশূন্য, চোখ আধ খোলা, ঠোঁট শুকনো। রাজ হাত বাড়িয়ে ওর গালে স্পর্শ করলো। ঠোঁট বাঁকা করে ফিসফিস করে বলল, মাই আফরা, অনেক কষ্টে ফাঁদ পাতলাম, অবশেষে তোমাকে পেলাম। আজ তো সর্বনাশ হবেই, তোকে ভোগ করবো আমি। আর যখন আবিদ সব জানবে, তখনই তোকে বাড়ি থেকে বের করে দিবে। তখন তুই আমার, শুধুই আমার। আমি তোকে নিয়ে অনেক দূর চলে যাব সুইটহার্ট। একথা বলেই রাজ ধীরে ধীরে আঙ্গুল বোলালো হায়াতের পায়ের পাতায়। স্লাইড করে আঙ্গুল ওপরে তুলতে লাগলো। হায়াত নিস্তেজ হয়ে শুয়ে, কোনো প্রতিরোধ করার শক্তি নেই। এদিকে ছাদে বসেও আদিবের বুক কেমন কেঁপে উঠছে। অকারণ অস্থিরতা ঘিরে ধরলো তাকে। মনে হলো এতক্ষণ হয়ে গেল, হায়াত কেন ফিরে এলো না? মাথা ঘুরে পড়ে গেল নাকি? এই এক ভাবনা মাথায় ঢুকতেই আদিব ছুটে উঠল চেয়ার থেকে। সকলের উদ্দেশ্য করে বলল, আমি আসছি। আদিবার কিছু না বলে দৌড়ে নামতে শুরু করলো নিচে। তার আচরণ দেখে বাকিরাও চমকে উঠল। নূপুর, রিয়া, মিনহাসা, তন্ময়, শাহরিয়ার সবাই সভ্য চিন্তিত হয়ে পেছনে পেছনে নামতে লাগলো। দৌড়ে এসে দাঁড়ালো হায়াতের রুমের সামনে। দরজাটা ভেতর থেকে আটকানো। আদিব রীতিমতো হাঁপাচ্ছে, বুক ধক ধক করছে। আদিব কিছু না ভেবে সব শক্তি দিয়ে দরজায় এক লাথি মারলো। ধপাস শব্দে দরজাটা নিমেষেই ভেঙে খুলে গেল। ভেতরে ঢুকেই আদিব যেন শ্বাসই নিতে পারল না। চোখের সামনে রাজকে আর হায়াতকে এভাবে দেখে থ হয়ে গেল। হায়াত বিছানায় শুয়ে পাগলের মতো ছটফট করছে, গলার ওড়নাটা মেঝেতে পড়ে আছে।
যাচ্ছে, শরীরটা একেবারে অসহায়, অচেতন প্রায়। আর রাজ ঠিক পায়ের কাছটায় বসে বিকৃত হাসি মুখে শার্টের বোতাম খুলতে যাচ্ছিল। আদিবের চোখে রক্ত নেমে এলো। আকাশ কাঁপিয়ে জোরে এক চিৎকার দিল আদিব। কুত্তার বাচ্চা! সেই শব্দ শুনে আসিফ, শাহরিয়ার, তন্ময়, নূপুর, রিয়া, মিনহাসা সকলে দৌড়ে ভেতরে ঢুকলো। তারপরেই বাড়ির বড়রাও রুমে প্রবেশ করলো। মুহূর্তেই সকলে হা হয়ে গেল ভয়ে আর আতঙ্কে। এক সেকেন্ডও দেরি না করে আদিব দৌড়ে গিয়ে রাজকে প্রচন্ড জোরে লাথি মারলো মুখে। ধপাস শব্দে রাজ ছিটকে মেঝেতে পড়ে গেল। মুখ থেকে রক্ত ছিটকে বের হলো। রাজের গায়ে লাগাতার লাথি মারতে লাগলো আদিব। রাস্কেল, তোর সাহস কি করে হলো আমার হায়াতের দিকে হাত বাড়ানোর? টেবিলের উপর থাকা কাচের চকটা দিয়ে জোরে রাজের মাথায় মারলো। রাজ মাথা ধরে উঠে আদিবকে হাত দিয়ে মারতে যাবে, তার আগেই আদিব জোরে জোরে ঘুষি দিতে লাগলো অন্ডকোষ বরাবর। রাজের মা কান্না করতে করতে বলল, বাপ ছেড়ে দে, আমি জানি রাজ ভুল করেছে, আমি কথা দিচ্ছি ওকে নিয়ে চলে যাব, ওকে মারিস না। ভাবি, আদিবকে থামাও। রাজের মার কথায় কেউ কিছু বলল না। সকলে জানে কত বড় জঘন্য কাজ করতে যাচ্ছিল রাজ। আর আদিব যে আজকে রাজকে মেরেই ফেলবে এতে কোনো সন্দেহ নেই। এমন সময় দরজার পাশে দাঁড়ালো রাকিব চৌধুরী আর জাকির চৌধুরী। দুই ভাই জানে এখন রাজকে আদিবের হাত থেকে বাঁচানো মুশকিল, তাই পুলিশকে কল করলো। আরাবি কাঁপা গলায় বলল, ভাইয়া, হায়াত ঠিক নেই, ওকে আগে বাঁচান। রাজ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে আর আদিব ফুসতে ফুসতে সামনে দাঁড়িয়ে আছে। চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি যেটা দেখে সকলে স্তব্ধ হয়ে যায়। মেঝে থেকে উঠিয়ে আরো জোরে জোরে নাক মুখে ঠাস ঠাস করে চড় দিতে লাগলো রাজকে। বাল ফালাইন না তাতি, বল আমার কলিজাকে তুই কি খাইয়েছিস? ও অমন পাগলামি করছে কেন বল, বাস্টার্ড? এরপর জোরে আয়নার সামনে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লাথি মারতে শুরু করলো। কাচের টুকরোগুলো রাজের সারা শরীরে গেঁথে গিয়েছে। বাঁচার জন্যে পাগলের মতো কান্না করছে রাজ। হায়াতের টেবিলের উপর রাখা কম্পাস দিয়ে রাজের শার্ট ছিঁড়ে জোরে জোরে আঘাত করতে লাগলো। এরপর ডান হাতে ছুরি দিয়ে কোপ দিতে লাগলো। খানকির ছেলে, তুই আমার হায়াত যে হাত দিয়ে ছুঁয়েছিস সেই হাতে আমি কেটে ফেলবো। মাদার ফাকার, তোর এতই যখন নারীর দেহের খিদে, তাহলে পতিতালয়ে যাচ্ছিস না কেন? রাজের বাবা ছুটে এসে আদিবের কলার ধরলো। আমার ছেলের মরে যাব, ছেড়ে দে ওকে জানোয়ার। আদিব রাজের বাবা মিস্টার সুফিয়ানের গালে ঠাস করে চড় মেরে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। রাজকে ক্রমাগত অন্ডকোষ বরাবর লাথি মারতে শুরু করলো। If there's nothing wrong with your blood, you son of a bitch, why would you want to do such a disgusting thing with your cousin-in-law? Chodnar Pola, you betrayed your best friend so badly. রাজ বাঁচার চেষ্টা করছে, জোরে এক দৌড় দিতে গেল, তখনই আসিফ ধরে এক থাপ্পড় দিল। আদিব ঝাঁপিয়ে পড়ে রাজকে কলার ধরে টেনে তুলল। I will slaughter you, you slut. হায়াত এদিকে বিছানায় অচেতন হয়ে নিস্তেজ শরীর নিয়ে ছটপট করছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। মিসেস অরোরা দৌড়ে গিয়ে হায়াতকে ধরে শান্ত করার চেষ্টা করছে। রাজ আধমরা অবস্থায় মেঝেতে পড়ে কোকাচ্ছে, তবুও আদিব যেন নিজেকে থামতেই পারছে না। একের পর এক ঘুষি, লাথি, আছাড় আর ছুরি দিয়ে হাতে আঘাত করছে। চারপাশে শুধু বাড়ির সকলের ফিসফিসা, রাজের মার আহাজারির শব্দ। ঠিক তখনই ভেতরে ঢুকলো পুলিশ। দুজন অফিসার তাড়াহুড়ো করে আদিবের হাত থেকে ছুরি আর কম্পাস কেড়ে নিল। আর একজন রাজকে মেঝে থেকে টেনে তুললো। দৃঢ় গলায় বলল এক অফিসার, মিস্টার চৌধুরী, চিন্তা করবেন না, এর শাস্তি আমরা দেব। কিন্তু আদিব যেন শুনছেই না, আবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল রাজের দিকে। ঠিক তখনই রাকিব চৌধুরী গম্ভীর গলায় ছেলেকে থামিয়ে দিলেন। আদি, থামো। ওর নামে 1000টা মামলা ঠুকে দিলাম, যত টাকা লাগবে আমি দিব, কিন্তু আমি চাই এই জামিন আটটা যেন আর কোনোদিনও জেল থেকে বের হতে না পারে। রাকিব চৌধুরীর কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল। এদিকে কয়েকজন পুলিশ রাজকে ধরে টেনে বাইরে নিয়ে গেল। রাজের মুখ বেয়ে রক্ত ঝরছে, তবুও তার চোখে একটা বিকৃত হিংস্রতা লেগে আছে। হায়াতের দিকে তাকানো মাত্রই আদিবের চোখ গেল খাটের পাশে রাখা মিষ্টির প্লেটটার দিকে। এক নিমেষেই সবটা বুঝে গেল সে। রাজই হায়াতকে নেশাগ্রস্ত করে এ অবস্থা করেছে।
আদিবের বুকটা হুড়মুড় করে ভেঙে পড়ল। হায়াত বিছানায় শুয়ে একটানা ছটফট করছে। এসি চলছে তবুও ঘামে ভিজে গেছে শরীর, ঠোঁট শুকিয়ে গেছে, বুক ওঠানামা করছে দ্রুত। আর আরাবি, সে তো পাগলের মতো কাঁদছে। আসিফ একটু বোঝাতে লাগলো আরাবিকে। আর রাগে দুঃখে রিয়া, রাজের মা বাবা রুম থেকে বেরিয়ে গেল। আদিব হায়াতের হাত ধরে পাশে বসে ওড়নাটা ভালো করে বুকে টেনে দিয়ে তার ডাক্তার বন্ধুকে মেসেজ দিল। সে কিছু একটা রিপ্লাই দেওয়ার পরই আদিব সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলল, আর সকলে চুপচাপ বেরিয়ে গেল। আদিবের রুমের যাতা অবস্থা, এখানে এভাবে কিছুই করা যাবে না, তাই ঠিক করলে অন্য রুমে যাবে। হায়াতের গালে চুমু দিয়ে কোলে তুলে নিল, এরপর সোজা ছাদের সাথে ছোট্ট রুমটাতে গেল। দরজাটা নিমেষেই লাগিয়ে দিয়ে হায়াতকে শুইয়ে দিল। হায়াত পাগলের মতো ছটফট করছে, কিন্তু কোনো শক্তি পাচ্ছে না। আদিব আস্তে আস্তে হায়াতের জামাটা খুলে ফেললো, ফ্লোরে ফেলে দিল। হায়াত আদিবের গাল খামছে ধরল। আদিব হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল, এরপর নিজে থেকেই পাগল করা চুমু খেলো। হায়াতের সব খুলে ফেললো, এরপর সারা শরীর জুড়ে ঠোঁট চেপে ধরলো। আস্তে আস্তে নিজের শার্টও খুলে ফেললো, এরপর শুরু করলো আত্মার অভয়ারণ্যে এক গভীর খেলা। দুটি আত্মা অমরত্ব তৃষ্ণায় মেতে উঠল। হায়াত ব্যথার শক্তিতে সহ্য করতে না পেরে আদিবের পিঠে জোরে জোরে খামচাতে লাগলো। এভাবেই পুরো রাত হায়াতকে শান্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু হায়াতের যেন কিছুতেই শান্তি হচ্ছে না। পুরো 6 বার হায়াতকে আদর করলো আদিব, তবুও হায়াতের ছটফট কমছে না। এভাবে সারা রাত চললে তো হায়াত মরেই যাবে। অলরেডি হায়াতের রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। শেষবারের মতো হায়াতকে শান্ত করতে সম্ভব শুরু করলো। আদিব অসহায় মুখ করে বলল,